আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। হোয়াইট হাউস ত্যাগের পর ট্রাম্পের স্থান হবে জেলখানায়, বললেন মেরি ট্রাম্প। ব্রিটিশ পানিসীমার কাছে রুশ যুদ্ধজাহাজের আনাগোনা বাড়ছে, বললেন লন্ডন। ইসরায়েলকে স্বীকৃতি দানে আরব রাষ্ট্রগুলোর চাপ, পাকিস্তান ভিন্ন পথে। ইরান সংক্রান্ত গোপন রিপোর্ট প্রকাশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইসরায়েলের সঙ্গে আপোষ আলোচনায় ফেরার ব্যাপারে হামাসের হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দিব হুতিদের কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হোয়াইট হাউস ত্যাগের পর ট্রাম্পের স্থান হবে জেলখানায়, বললেন মেরি ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী, রুক্ষ ও প্রতারক বলে আখ্যায়িত করেছেন তার ভাতিজি মেরি ট্রাম্প। তিনি বলেছেন, হোয়াইট হাউস ত্যাগ করার পর ডোনাল্ড ট্রাম্পের স্থান হবে কারাগারে। মেরি ট্রাম্প শনিবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব ত্যাগ করার পরপরই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে এবং তার বিচার করতে হবে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যাতে ট্রাম্পের চেয়ে খারাপ কোনো প্রেসিডেন্ট আর আসতে না পারে সেজন্য তার বিচার করার বিকল্প নেই। ডোনাল্ড ট্রাম্প গত 3 নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে না নিয়ে এখনও ওই নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে যে দাবি করে আসছে সে সম্পর্কে মেরি ট্রাম্প তার সাক্ষাৎকারে বলেছেন, নির্বাচনের পর ট্রাম্প যা কিছু করেছেন তা তার ব্যক্তিত্বের সঙ্গে পুরোপুরি মানানসই, কারণ সে কখনোই আইনসম্মতভাবে বিজয়ী হতে পারেনি। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ পরিবারের কয়েকজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করে তার ভাতিজি মেরি ট্রাম্প। এতে তিনি উত্তরাধিকার হিসাবে তার প্রাপ্য হাজার হাজার মিলিয়ন ডলারের সম্পদ থেকে বঞ্চিত করার অভিযোগ করেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প গত 4 বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় এমন কিছু আইন লঙ্ঘনকারী পদক্ষেপ নিয়েছে যার ফলে তার বিচারের সম্মুখীন হওয়ার কথা, কিন্তু দেশের প্রেসিডেন্ট হিসাবে আইন সুরক্ষা ভোগ করছেন তিনি। তবে ক্ষমতা হারানোর পর যখন আইনি সুরক্ষা থাকবে না তখন আমেরিকার বিচার বিভাগ তার বিরুদ্ধে অবস্থান নিতে পারে বলে দেশটিতে জোর গুঞ্জন চলছে। ব্রিটিশ পানিসীমার কাছে রুশ যুদ্ধজাহাজের আনাগোনা বাড়ছে, বললেন লন্ডন। ব্রিটিশ পানিসীমার কাছে গত 2 সপ্তাহে রাশিয়ার যুদ্ধজাহাজের আনাগোনা ব্যাপকভাবে বেড়ে গেছে বলে ব্রিটিশ নৌবাহিনী দাবি করছে। এক বিবৃতিতে ওই বাহিনী বলছে, গত 2 সপ্তাহে রাজকীয় নৌবাহিনী ব্রিটেনের আশেপাশে 9টি রুশ যুদ্ধজাহাজ পর্যবেক্ষণ করছে। এসব জাহাজের মধ্যে ছিল একটি সামরিক, একটি ডেস্ট্রয়ার, একটি করভেট, একাধিক টহল জাহাজ ও এগুলোকে পৃষ্ঠপোষকতা দানকারী টাগবোট ও সরবরাহকারী জাহাজ। বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর 8টি যুদ্ধজাহাজ থেকে ইংলিশ চ্যানেল ও সেল্টিক সাগর এসব রুশ জাহাজ শনাক্ত করা হয়। এতে আরও বলা হয়, আকাশ থেকে রুশ জাহাজগুলোকে পর্যবেক্ষণ করার জন্য হেলিকপ্টার ব্যবহার করে ব্রিটিশ নৌবাহিনী। রাশিয়ার স্পুতনিক বার্তা সংস্থা জানিয়েছে, অতীতে একই ধরনের ঘটনায় রাশিয়ার নৌবাহিনী কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ব্রিটিশ পানিসীমা অতিক্রম করছে। ইসরায়েলকে স্বীকৃতি দানে আরব রাষ্ট্রগুলোর চাপ, পাকিস্তান ভিন্ন পথে। ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কয়েকটি আরব রাষ্ট্র পাকিস্তানের উপর ব্যাপক চাপ সৃষ্টি করার কারণে ইসলামাবাদ সরকার ভিন্ন পথে হাঁটার চেষ্টা করছে। ইসলামাবাদ থেকে প্রেস টিভির রিপোর্টার জাবেদ রানা জানিয়েছে এ খবর। তিনি এক্সক্লুসিভ এক রিপোর্টে বলেছেন, বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে পাকিস্তানের ওপর এই চাপ সৃষ্টি করা হচ্ছে। চাপ সৃষ্টির অংশ হিসাবে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের নাগরিকদের শ্রম ও ভ্রমণ ভিসা ইস্যু করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সরকার ইসরায়েল এবং ভারতগেশা নীতি গ্রহণ করে ইসলামাবাদকে ভিন্ন বার্তা দিতে চাইছে। অথচ আরব আমিরাত ও সৌদি আরবে পাকিস্তানের 50 লাখের বেশি শ্রমিক কাজ করে। আরব রাষ্ট্রগুলো হচ্ছে পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব ইসলামাবাদের উপর চাপ সৃষ্টি করেছে।
ব্যাপক চাপ সৃষ্টি সত্ত্বেও ইমরান খান সরকার নতি স্বীকার না করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দেয় আরব রাষ্ট্রগুলোর ওপর ক্ষুব্ধ হয়েছে পাকিস্তানের জনগণ এবং রাজনীতি ইসলামাবাদ সহ বিভিন্ন শহরের বিক্ষোভ মিছিল করেছে। এ অবস্থায় ইমরান খান সরকারের সামনে দুটি পথ রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দেয়া অথবা আরব রাষ্ট্রগুলোর শাস্তির মুখে পড়া। তবে পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে ইরান, তুরস্ক, কাতার ও চীনের সমন্বয়ে যে জোট গড়ে উঠতে যাচ্ছে তাতে যুক্ত হবে পাকিস্তান। এর বিপরীতে থাকবে আমেরিকা, ইসরায়েল, ভারত ও কয়েকটি আরব রাষ্ট্রের জোট। ইরান সংক্রান্ত গোপন রিপোর্ট প্রকাশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইইএর ইরান সংক্রান্ত গোপন প্রতিবেদন প্রকাশ হয়ে যাওয়ার ব্যাপারে কঠোর আইনি পদক্ষেপ নেবে তেহরান। আইইএতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদী এ তথ্য জানিয়েছেন। তিনি আইআরআইবিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি আইইএর সঙ্গে তেহরানের চিঠি আদান প্রদান সব তথ্য গোপন দলিল হিসাবে পরিগণিত। কাজী এই গোপন দলিল ফাঁস হয়ে যাওয়ার বিষয়টিকে সহজে ছেড়ে দেবে না ইরান। পশ্চিমা কিছু গণমাধ্যম শুক্রবার খবর দেয়, আইইএ তার সদস্য দেশগুলোর কাছে এ তথ্য প্রকাশ করেছে যে ইরান তার নানজাত পরমাণু স্থাপনায় অত্যাধুনিক IR-2M সেন্ট্রিফিউজমের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গরিবাবাদী বলেছেন, আইইএর গোপন প্রতিবেদন পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার ঘটনা এর আগেও একাধিকবার ঘটেছে, কিন্তু এবার তেহরান আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্প। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার লক্ষ্যে সেদেশের পার্লামেন্টে সম্প্রতি এক আইন পাশ করার পর পশ্চিমা গণমাধ্যমে এ খবর প্রকাশিত হলো। ইরানি পার্লামেন্টের আইনে বলা হয়েছে, আগামী 3 মাসের মধ্যে ইরানের ওপর থেকে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে নানজাত পরমাণু স্থাপনায় অন্তত 1000 IR-2 এবং সেন্ট্রিফিউজম স্থাপন করতে হবে। ইসরায়েলের সঙ্গে আপোষ আলোচনায় ফেরার ব্যাপারে হামাসের হুঁশিয়ারি। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ আলোচনায় ফিরে যাওয়ার অর্থ হবে ফিলিস্তিনের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেয়া। হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানুন শনিবার গাজায় এক বক্তব্যে একথা বলেছেন বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা শামা জানিয়েছে। তিনি বলেন, কুদস দখলদার শক্তির সঙ্গে আলোচনায় বসলে ফিলিস্তিনিদের এতদিনের সংগ্রাম ও প্রতিরোধ আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। আল কানু তার বক্তব্যে পশ্চিম তীরে অবৈধ ইহুদি উপশহর নির্মাণ, বাইতুল মুকদ্দাস শহরে বসবাসরত ইহুদিবাদীদেরকে ইসরায়েলের নাগরিকত্ব প্রদান, মসজিদুল আকসায় ইহুদিবাদীদের আগ্রাসন এবং তেল আবিবের সঙ্গে ফিলিস্তিন শাসন কর্তৃপক্ষের ঘনিষ্ঠতার সমালোচনা করবে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন ও হামলা বৃদ্ধির ঘটনাকে তিনি পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে একীভূত করার প্রচেষ্টায় অংশ বলে বর্ণনা করেন। হামাসের মুখপাত্র ফিলিস্তিনি জনগণের মধ্যে ঐক্য শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণ তাদের স্বাধীনতা ফিরিয়ে না আনা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে। সম্প্রতি মধ্যপ্রাচ্যে কোনো বার্তা সংস্থা খবর দিয়েছে, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি শাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজনের চেষ্টা করছে। হুতিদের কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ এক কূটনৈতিকের বরাতে ওমান পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল বুসাইদি এমন ইঙ্গিত দিয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। সম্প্রতি মস্কোতে মার্কিন কূটনৈতিক ডেভিড স্কটল্যান্ডের সফরকালে এ বিষয়ে আলোচনা হয় বলে জানান ওমানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, হুতিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে তালিকাভুক্ত করার সম্ভাবনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ কূটনৈতিক। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিষয়টি তোলা হয়েছে। সৈয়দ বদর আল বুসাইদি বলেছেন, আমার প্রশ্ন হচ্ছে, ওই সিদ্ধান্ত কি ইয়েমেনের সংঘাতের সমাধান করতে যাচ্ছে, নাকি ওই গোষ্ঠী সহ সবাইকে আলোচনায় আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে জাতিসংঘের দূত যেভাবে চেষ্টা করেছেন তাকে সত্যিকার সমর্থন দেয়াই বেশ ভালো হবে।
তিনি বলেন, সংঘাতের প্রধান এক খেলোয়াড়কে তালিকাবদ্ধ বা অবরুদ্ধ করার মাধ্যমে এবং তাদের আলোচনার টেবিলে না এনে কোনো সমাধান পাওয়া যাবে বলে আমি মনে করি না। 2014 সাল থেকে হুতি বিদ্রোহী ইয়েমেনের বেশিরভাগ এলাকায় নিয়ন্ত্রণ গ্রহণ করছে। এ পর্যন্ত সরকার সমর্থিত বাহিনীর সঙ্গে হুতিদের সংঘর্ষে বেসামরিক লোকজন সহ এ পর্যন্ত 1 লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। 2015 সাল থেকে হুতি বিদ্রোহীদের হটাতে ইয়েমেন সরকার বাহিনীর সঙ্গে যোগ দেয় সৌদি জোট। এ কারণে প্রায়ই সৌদি আরবে হামলা করে প্রতিশোধ নেয় হুতি বিদ্রোহীরা।